এখানে একটা স্মৃতিস্তম্ভ আছে। এই স্তম্ভটা অনেক পুরানো, আর এটা এখানকার শহীদদের উদ্দেশ্যে তৈরি করা। আর এখানে এই নির্মিত এই স্মৃতিস্তম্ভ, এটা শুধুমাত্র এই শহীদদের পরিচয় বহন করে না, এটা পাকিস্তানিদের নৃশংসতার পরিচয় বহন করে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যিনি কেয়ারটেকার চাচার সঙ্গে। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান মোড়ল। ফজলুর রহমান মোড়ল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে ব্যাকে হাফ কিলো দূরে, গ্রাম? মালতিয়া। মালতিয়া। এই গ্রামের নামও কি মালতিয়া? এই গ্রামের নাম মালতিয়া। আচ্ছা, তো আপনি ঘটনাটা একটু খুলে বলুন। আমি চুকনগর এই গণহত্যা সম্পর্কে আমি একজন প্রত্যক্ষদর্শী। আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করি। ওই দিন বৃহস্পতিবার ছিল। এখানে গুলি শুরু হয় আনুমানিক 10টা-11টার দিক থেকে। আমাদের এখানে 20শে মে যে গণহত্যা হয়েছিল, 1971 সাল 20শে মে, আমাদের পাশের থানা তারপর পটিয়াঘাটা, রামপাল, মংলা, কচুয়া, বাজুয়া, শরণতলা, বাগেরহাট, মতিতলা, কোচপুর, গোয়ালগঞ্জ, বিভিন্ন থানার থেকে এই হিন্দুরা সবাই আসছিল একতাবদ্ধ, সবাই শরণার্থী ভারতে যাবে। তো এনারা 19 তারিখ রাত্রে, বুধবার দিনগত রাত্রে সবাই আমাদের এই চুকনগর পাতকলার বিলে, চুকনগর পাশেই চুকনগর বাজারে এনারা সবাই আশ্রয় নিয়েছিল। এনারা সবাই জোয়ারের সময় আসছিল, এখানে উঁচু জায়গায় সবাই এনারা রাত্রে আশ্রয় নিয়েছিল। পরের দিন সকালবেলায় কেউ ভাত চড়াইছে, কেউ খাইছে, কেউ খাচ্ছে, কেউ রওনা হয়েছে। এমতো অবস্থায় আনুমানিক 10টা-11টার দিকেই আমাদের সাতক্ষীরার দিক থেকে দুটো জিপ গাড়ি আসে, একটা ট্রাক, একটা জিপ গাড়ি আসছে। আমাদের এই কলেজের সামনে দুটো নারকেল গাছ, একটা জাউ গাছ ছিল, এখানেই গাড়ি দুটো থামাইছিল। থামানোর পরে জিপ গাড়িটা সামনে ছিল। এখন ওইখানে গাড়ি যখন থামাইছিল, তখন এইখানে যে হিন্দুরা ছিল, এরা কিভাবে, এরা মনের আনন্দে হোক আর যেমনি হোক, এরা একটা উলুধ্বনি দিছিল। উলুধ্বনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওইখানে গাড়ির উপর থেকে বিশাল বিকট শব্দে একটা গুলির আওয়াজ হলো। এই আওয়াজটা যখন হলো, তখন এই আওয়াজের সঙ্গে সঙ্গেই সামনের থেকে জিপ গাড়িটা ঘুরিয়ে চলে আসলো ব্যাকের দক্ষিণে, বদ্ধভূমির দক্ষিণ পাশে রাস্তায়। বাসটা, এই ট্রাকটা চলে গেল আমাদের চুকনগর বাজারে নদীর পরে একটা খেয়া নৌকা ছিল, ওইখানে যেই বন্ধ করে দিল। মানে এনাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এরা দুই পাশ দিয়ে অ্যাটাক করে ফেলছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন ওনাদেরকে একত্রিত করে ব্রাশ ফায়ারের মাধ্যমে সবাইকে হত্যা করা হয়? একত্রিত, ওনারা তো এমনি একত্রিতভাবে আছেই। সেটা ছিল, কিন্তু একই একটা জায়গায় বা মাঠের মধ্যে ওনাদের বাইরে এতগুলা যাওয়ার মানুষ কোনো সুযোগ কিভাবে নাই, মারা গেল? সুযোগ যায় নাই। এখানে যারা ছিল, এই যেখানে বসা আছি, এইখানে প্রায় আনুমানিক 3000 মতন লাশ ছিল। এখানে 3000 মতো লাশ ছিল? 3000 মতন লাশ ছিল। চুকনগর বাজারেই ছিল বেশি লাশ। আমিও এইখানে আসছিলাম, তখন একটা পর্বত ছিল যে আমাদের নমসুদ্দুরেরা ওই বাটিল ধানের রাতস্থলীর ভাত খেয়ে খুব মোটা মোটা হয়। আমার আব্বা ওই দিন সকালবেলায়, আমি গোসল করে খাই দই স্কুলে যাব, ও তোমার আব্বা বলতেছে যে তোমার আজকে স্কুলে যাওয়া লাগবে না, তুমি যাও, যাই দেখো নমসুদ্দুরা চাল বিক্রি করে যাচ্ছে কম দামে, আতপ চাল, গুঁড়া চাল কিনে নিয়ে আসো। তা আমি এইখানে এসে 3 আনা চালের শের, আমি আনুমানিক 2-3 সের চাল মাপিছি। এমতো অবস্থায় একটা গুলির আওয়াজ হলো। গুলির আওয়াজটা যখন হলো, তখন এখানকার যারা ভালো জ্ঞানী লোক ছিল, এনারা ওই নদীতে ঝাঁপাই পড়লো। জিপ গাড়িটা ফিরে আসি যখন, এইখানে প্রথমেই আমরা পেপার পত্রিকাজিরা দেখছেন যে চিকন আলী মোড়লকে মারিছে। চিকন আলী মোড়লকে সর্বপ্রথম গুলি করেছিল, লোকটা ছিল খুব ছোট মতো। চিকন আলী মোড়ল কি এখানকার কোনো মাতব্বর টাইপের ছিল? না, এখানে উনি ওই পাশে পাট খেতে কাছি দিয়ে ঘাস নিড়াচ্ছিল। আচ্ছা। মতো অবস্থায় ওনার পাশে খান সেনারা যখন গেছে, তখন উনি উঠে ওই হাত উঁচু করেছে, হাত উঁচু করার সঙ্গে সঙ্গে ওনারা এখান থেকে একটা গুলি করে দিয়েছে। আমরা পরের দিন সকালবেলা যেটা দেখছি। তারপরে একজন হিন্দু ভদ্রলোক ছিল, সুরেন্দ্রনাথ কুণ্ডু, তার পাশেই বাড়ি। উনি আসছিলেন ওই দামা কেনার জন্য, তখন ওই ডাল কোলে টুলে বিক্রি করতো দোকানে বসে বসে সব। উনি ওই গলায় অনেকগুলো পৈতের মালা ছিল। ওনার পরের দিন সকালবেলা দেখছি ওনার গায়ে 3টি গুলি লাগছে, পাশেই মারিয়ে রাখছে। তারপরে ওনারা বিরাট শুরু করে। আমিও যখন এইখানে এসে চাল কিনতে 2-3 সের চাল মাপিছি, আমারও একটা গুলি সারা লাগছিল এইখানে। আমিও কিন্তু
জানে বাঁচার দায় ওই হিন্দুদের সাথেই আমি ওই বাটার টানে অনেক দূরে চলে যাই। অনেক হিন্দুরা সব নিচে নামি চলে গেছে বাটার টানে, আমি চলে যাই। আনুমানিক যখন 4-5টা বাজে তখন গুলির শব্দ শেষ হয়, আমি ফিরে বাড়ি আসি। বাড়ি এসে দেখি শুধুমাত্র আমার মা আর আমার দাদা বাড়িতে আছে, ছোট্ট একটা ভাই আছে 5-6 মাস বয়স, ওরে কোলে করিনি আমি চলে যাই আমার মামার বাড়ি। আর বাকি সবাই আপনার বংশের সবাইকে কি মেরে সবাই ফেলা হয়? চলে গেছে। চলে গেছে ইন্ডিয়ায়? না, বাড়ির থেকে চলে আচ্ছা গেছে। আচ্ছা। আমরা মুসলমান, তাহলে বাড়ি থেকে চলে আপনি, গেছে। তাহলে আপনার যারা স্কুলের বন্ধু ছিল ওই সময়ের, তাদের মধ্যে তো অনেককেই মেরে ফেলছিল। না, অনেকেই আমাদের কোনো মুসলমান মারা যায় নাই, আমাদের স্থানীয় কোনো লোকজন মারা যায় নাই, 9-10 জন লোক মারা গেছে। স্থানীয় 9-10 জন? লোক আচ্ছা। মারা গেছে, আর সব বাইরে এনারা। এনাদের তো পথ চেনাঘাট নাই, এরা উঞ্চিকালি মারা গেছে। তো তখন এখান থেকে কি রাস্তা দিয়ে পালানোর কোনো পথ ছিল না? পালানোর কোনো সুযোগ ছিল না। আর মুক্তিযোদ্ধারা এখানকার যে ব্যারাক ছিল বা এখানকার এখানে যে তখন সেক্টর কমান্ডার যারা ছিল, মুক্তিযোদ্ধাদের তারা? কোনো ব্যারাক এখানে ছিল না তখন। এখানে শুরু হয়েছে মূলত মে মাসে। আচ্ছা, তখন গেরিলা আমাদের- যুদ্ধের আগে? গেরিলা যুদ্ধের আগে। তখন আমাদের এখানে কোনো মুক্তিযোদ্ধাও হয় নাই, কোনো রাজাকারও হয় নাই। হুঞ্চিকালী খান সেনারা সেই বিরাজ টেনে দাঁড়াতেছে। পরের দিন সকালবেলায় আমার আব্বার সাথে আমার বড় ভাই আর আমি আসছি লাশ দেখার জন্য, কিন্তু এর ভিতরে উঠতে আমাদের সাহস হয় নাই। রক্তের কিন্তু বিকট একটা গন্ধ আছে। আমরা এই রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি ওই চুকনগর বেহারাবাড়ি নাম করে একটা পাড়া আছে। ওই পাড়ায় ওয়াজেদ আলী বেহারার বাড়ি একটা গাব গাছ ছিল, ওনার বাড়ি পুকুর ধারে। সেই গাব গাছের গোড়ায় প্রায় 1 থেকে 150 লাশ ছিল একটা গাছেরই গোড়ায়। পুকুরের পানিটা রক্তের ঘন হয়ে গেছে। তারপরে ওইখান থেকে হাঁটতে হাঁটতে চুকনগর ফুটবলের মাঠ দিয়ে যখন আমরা চুকনগর বাজারের ভিতরে ঢুকি আব্বার পিছু পিছু, তখন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে ভাইস চ্যান্সেলর ছিলেন পুণ্যেন্দ্রনাথ গাইন, ওনার বাড়ি হচ্ছে বটিয়াঘাটা থানা, ওনার বাবা মা সহ 8 জন লাশ শুয়ে আছে। উনিও উপরে আল্লাহর রহমতে ওই লাশের সাথে বাজিয়ে আল্লাহ মাথায় রাখছে। আমার আব্বার গলার আওয়াজটা বড় ছিল, শুনতি ভাই উনি একটু হাত লাড়াতেছে লাশের ভিতরে, আমার আব্বা ওনার হাত ধরে উঠাই দিছে, দিয়ে আমরা বাড়ি চলে আসছি। তাহলে বলতে হচ্ছে কতটা নৃশংসতা। নৃশংসতা। তারপরে যখন বাড়ি চলে আসছি, বাড়ি আসার পরে এই লাশের বিষয় আমাদের এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ ছিল, এইখানকার লাশগুলো সব ওই যখন নদীতে জোয়ার ভরে যেত তখন ওই আস্তে আস্তে ডাঙ্গার থেকে উঠাই নিচে পানিতে নামাতো, নামাই 10-12টা লাশের পায়ে দড়ি বাঁধত। নদীর পাড়ে বড় বড় উড়া গাছ কেওড়া গাছ হতো, ভাটার স্রোতেই ওনারা নিয়ে চলে যাইতো, যেই বাদে রেখে আসতো যাতে পুনরায় আবার জোয়ারের সময় ফিরে না আসে। এবং তো অবস্থায় এইভাবে চলতে চলতে চলে তো গেছে। এটা কত সালে নির্মাণ করা হয়? এটা মিনারটা 5 সালে ডিসেম্বরে শুরু করেছে, 6 সালে জুনে শেষ করছে, 2005। 2005। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।